কিন্তু এটাই ছিল আমার কথা। কিন্তু আপনার কথা শুনে অনেক আওয়ামী লীগের খুশি হয়ে এরকম ভাবে বলতে চেষ্টা করেছে যে এইগুলি আসলে না শিবির বা জামাতে ইসলামী এই 762 রাইফেল নিয়ে পাকিস্তানি আচ্ছা বাহিনী 762 রাইফেল নিয়ে আসলে গুলি করেছে, এটি বোঝা গেছে আচ্ছা যে শোনেন এবং আপনাকে মন্ত্রণালয় থেকে চেঞ্জ করে দেওয়া এটা খুবই কোইনসাইড করেছে ওই সময় জিনিসটা যে আপনাকে সরকার বিব্রত হয়েছে। না 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 শোনেন, আমার দায়িত্ব ছিল, আমি মনে করি আমি হোম মিনিস্টার থাকলে এখন আমার দায়িত্ব ছিল, জি ছিল কি ছিল না এটা বল, এটা আমারই দায়িত্ব ছিল তাই না? রাইট। আমি তো তখন এই কথা বলেছি এই কারণে যে অনেক রাইফেল আমাদের হারিয়ে গেছে তখন। আমি যখন ছিলাম 2,500 রাইফেল 7.62 ওয়াজ নট অ্যাভেলেবল। হ্যাঁ, কোথায় গেছে এগুলো, ওয়ার দে হ্যাভ গন। আমি তো একটা আলটিমেটাম দিয়েছিলাম যে 1 তারিখের মধ্যে রাইফেল যদি জমা না দেয় তাহলে ধরে নেওয়া হবে যে যে তারা ব্যান্ডিট। হ্যাঁ, এখনো তো অনেক, আমি জানি না কতগুলো। রাইট। আমার এই প্রসঙ্গে শেষ প্রশ্ন, কারণ এটা নিয়ে আমি আর আপনার সঙ্গে এই মুহূর্তে, কারণ আমাদের অনেকগুলি বিষয় রয়েছে নির্বাচন এবং অন্যান্য আপনার মন্ত্রণালয়ের বিষয় নিয়ে, আমি শুধু একটা প্রশ্ন করতে চাই। আপনি যে প্রসঙ্গটি তুলেছেন, যে প্রশ্নটি তুলেছেন, যেটি আমাদের সবার মনে এই প্রশ্ন, কারণ ময়নাতদন্তের মধ্যেও যখন এই রাইফেলের অস্তিত্ব, গুলির অস্তিত্ব, অন্য অনেক মানে যেটাকে হচ্ছে আদালতের কাছে গ্রহণযোগ্য অস্তিত্ব যখন ধরা পড়ছে, আজ না হোক ভবিষ্যতে যখনই এই মামলাটি উঠবে তখন এই কথাটি উঠবে, সরকার কি এগুলির তদন্ত করছে আসলে কারা করেছে এগুলি, কারা এর জন্য ছিল, সরকার কি এইভাবে তদন্ত করছে? এটা তো হোম মিনিস্ট্রি, এটা তো হোমের আমরা আশা করব যে ক্যাবিনেটেও আপনারা নিশ্চয়ই এগুলি নিয়ে কথা বলবেন এবং কারা এর জন্য আসলে দায়ী, ইতিহাসের প্রয়োজনে আমরা যেন সেগুলি জানতে পারি, বা কাদের কাছে আসলে কোন সিভিল লোকদের কাছে আসলে এই অস্ত্র কারা দিয়েছিল। আমি পরবর্তী প্রসঙ্গে আসি, আবার একটু ক্যাবিনেটে ফিরে আসি। এই সরকার 11 মাস পার করে ফেলেছে, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, এখন আপনাদের 1 বছরের হিসাব করা শুরু হয়েছে। আমি যেই কথাটি বলছিলাম যে মব কালচার নাকি প্রেশার গ্রুপ, আইন নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, সেইটা মানে কিরকম? ধরেন প্রেস সেকশন বলতেছে যে মব না, সেটি হচ্ছে প্রেশার গ্রুপ। আবার সরকার থেকে বলা হচ্ছে যে এই মবের এই ব্যাপারগুলি কিন্তু বরদাস্ত করা হবে না। এইটা আসলে ক্যাবিনেটে কিভাবে আলোচিত হয়? এটা কি আসলে মব, প্রেশার গ্রুপ, নতুন ডিফিনিশন দরকার, কি আসলে জিনিসটা? এটা আপনি যেভাবে দেখেন, আপনি প্রেশার গ্রুপ বলতে আপনি যাদেরকে বোঝাচ্ছেন তা হতে পারে। মব কালচার বলতে মবটা কারা, মব কি আপনি আমি গেছি একজন আপনাকে খালেদ, আপনি কে তো আমার পয়েন্ট আউট করার দরকার পড়ে না। এই ধরনের একটা রেভলিউশন আপনি চিন্তা করেন, একটা টোটালি লিডারলেস যেটা হয়, যেটা যার ডেফিনেশন আপনি যেই দেন না কেন, যে মাস্টার মাইন্ড অমুক প্রমুখ যাই হোক, বাট ফ্রন্টে তো কোনো ওই রকম আইকনিক লিডার ছিল যে তার নেতৃত্বে এই রেভলিউশন হচ্ছে। এই রেভলিউশন গুলো যেগুলো আমরা দেখেছি, ধরুন আপনার রোজ রেভলিউশন, ইয়েলো রেভলিউশন, যেগুলো আপনার ইউরোপে হয়েছে, হ্যাঁ হ্যাঁ, আরব আরব বসন্ত যেটাকে আমরা বলছি, আরব স্প্রিং, এখানে ঠিক জনগণের থেকে কিন্তু রেভলিউশন গুলো হয়েছে। হওয়ার পরে ওইসব দেশ কি এখনো সেটেল হয়েছে বলে আপনার মনে হচ্ছে? হয়নি। কিন্তু আমি বাংলাদেশের মানুষকে অন্তত এতটুকু আপনার ক্রেডিট দিতে চাই যে আমরা যে ভয় পেয়েছিলাম, আমি অন্তত এই ক্যাবিনেটে ঢোকার আগে চিন্তা করছিলাম যে এই গভর্নমেন্ট যখন কোলাপস করে যাবে তখন কি কেওস দেশে হবে, কতখানি কেওস হবে, ব্যাংক লুট হবে, রেলওয়ে লাইন উপড়ানো হবে, যা হয় সাধারণত, এবং একটা কেওটিক সিচুয়েশন হবে। হু ইজ গোয়িং টু কাম অ্যান্ড স্টপ ইট? কোনো নেতা ছিল? বলেন আপনি নিজেই বলেন, আপনার যারা দর্শক তাদেরকে জিজ্ঞেস করছি, কোনো তখন নেতা দাঁড়িয়ে বলেছিল যে স্টপ, আই এম হিয়ার? নো। হ্যাঁ, আমি যদি আপনাকে ছোট্ট এক্সাম্পলে যাই, আমার ক্ষুদ্র এক্সাম্পল, 7th নভেম্বর হয়তো আপনি বলেন তো ক্যান্টনমেন্টে হয়েছে, কিন্তু হোল কান্ট্রি ওয়াজ অ্যাবসলিউটলি ওপেন। সেখানে তো অন্তত একজন লোক দাঁড়িয়ে বলছে আই এম হিয়ার। আমি জেনারেল জিয়ার কথা বলছি, আমার তো চোখে দেখা, আমি তো তখন ঢাকাতে, এবং ঢাকা কিন্তু আমার উপরে বই আছে আমার লেখা। হ্যাঁ, পুরা কান্ট্রি ওয়াজ কোলাপসিং, একটা লোক তো দাঁড়িয়ে বলছে আই এম হিয়ার, গুড অর ফর ব্যাড। হ্যাঁ, একটা লোক তো রেসপন্সিবিলিটি নিয়েছে। এইখানে আপনি বলেন, এই যে এত বড় একটা রেভলিউশন হলো, সেই জুলাই থেকে শুরু করে অগস্ট 5 বা অগস্ট 6 পর্যন্ত, হু আর দ্য লিডার্স? এটা তো একটা নেমলেস রেভলিউশন। একটা নেমলেস রেভলিউশন কেমন হয় আপনি ভালো করে জানেন। এখানে ফিডেল ক্যাস্ট্রো নাই, এখানে চি গুয়েভারা ছিল না, হ্যাঁ না, এখানে there was no another Ziaur Rahman somebody. Therefore the whole রেভলিউশনটা হয়েছে একটা নাম না জানা
অর্গানাইজেশন দ্বারা, যদি বলি ছাত্ররা, ইয়েস, ছাত্রদের সাথে আপনার মজদুররা আসছে, ইয়েস, দিন মজুররা আসছে, ইয়েস। তার মানে একটা পিপলস রেভলিউশন হয়েছে যদি ওভারঅল বলি, এবং সেই রেভলিউশনটা কিন্তু শান্তিপূর্ণ নয়, ইট ওয়াজ ব্লাডি রেভলিউশন। এবং এই 21st সেঞ্চুরিতে আমার মনে হয় যে এই ধরনের রেভলিউশন অন্তত আমি অবজার্ভ করিনি। এই ব্লাডি রেভলিউশনের পরে এই দেশটা কি হওয়া উচিত ছিল আপনি, সেখান থেকে আমরা কোথায় আছি? উই আর মাচ মাচ বেটার অফ। আমরা আমরা শোনেন, আমি একটা শেষ করি, আমরা আমি নিজেও, আই এম অলসো পার্ট অফ ইট। আমরা কিছুতে কিন্তু অধৈর্য হয়ে যাই, আর গেল রে, হইলো না, ওটা হলো না, সেটা হলো না, সেটা হলো না, সেটা হলো না। কিন্তু দেয়ার আর সামথিং পজিটিভ, নট দ্যাট আমি ক্যাবিনেট আছি বলে। আজকে আমি হয়তো ক্যাবিনেটে আছি বলে একটু রয়েছে কথা বলছি, বা আমি নিজেই সেন্সার করবো কথা বলছি, বিকজ আমার যে সাবজেক্ট আমি সেই সাবজেক্টে অন্যকে বিব্রত করবো কেন, বা তার সুতে যাবো কেন। কিন্তু আজকে যারা বাইরে আছে তারা বলেন গভর্নমেন্টকে সকালে একবার, বিকেলে একবার, দুপুরে একবার, আর সন্ধ্যায় একবার, মানে নাকানি পর্যন্ত খাওয়াচ্ছে শেষ পর্যন্ত অমুক। এই আপনি ইউটিউবগুলো দেখেন, আনপ্রোভোক, কি বলে, সলিসিটেড, এমনকি উইদাউট প্রুফ আপনি আমাকে আমার কাছে কিন্তু মনে হয় যে জেনারেল সাখাওয়াত, আপনি যখন আসলে আপনার ক্যাবিনেটের চেয়ার থেকে বাইরে হবেন, একটু রিটায়ারমেন্ট নেবেন, আপনি দেখবেন কিন্তু এই সরকারের বিরুদ্ধে কমই হয়েছে আসলে। কারণ হচ্ছে যে কারণ আমি আপনাকে জানি যে আপনি সবসময় সরল পথের কথা বলেন। এই সরকার তো সরল পথে চলতেছে না, সরকারের 2টা সেকশন 4 রকমের কথা করছে। আমি আপনাদের দেখাইতে পারি যে যাই হোক, সেটা অনেক বড় আলোচনা, কমই হইতেছে। আর সরকার চলতেছে আসলে ইউটিউবের ইনফ্লুয়েন্সারদের কথাই, কিন্তু আসলে ইউটিউবের ইনফ্লুয়েন্সাররা সত্য হোক মিথ্যা হোক একটা কথা বলে, এটা নিয়ে অ্যাক্ট করে, রিয়েক্ট করে, কি করে না করে সেটা আমি এখন এটা নিয়ে আমি বলতে চাই না। আমরা একটু প্রসঙ্গে আসি। ওইটা যদি আবার আরেক লাইন বলতেন, উপদেষ্টাদের মধ্যে কি নির্বাচন নিয়ে 2 ভাগ বা 3 ভাগ আছে? কেউ আছে যে ডক্টর ইউনূসকে নিয়ে থাইকা যেতে চান, ছাত্ররা একদল, আপনারা যারা হচ্ছে মানে আপনি যদিও সোলজার কিন্তু অনেক বেশি সুশীল সমাজ বা সিভিল সোসাইটি, অনেক বেশি শিক্ষক, তো আপনারা যারা আছেন, আপনি ডক্টর সালাউদ্দিন আহমেদ, তারপরে হচ্ছে ওয়াহিদুদ্দিন মাহমুদ, তারা একদল, আবার মাঝখানে সৈয়দা রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, তারা আবার আরেক দল, ওরকম ছাত্ররা একদল, ওরকম আলাদা আলাদা করা আছে। কিছু দল আছে আবার নিষ্ক্রিয়, ওরকম আছে কিনা, মানে যদি আপনি বলতেন একটু। এগুলো তো আপনার অবজারভেশন। না, এইটা বলা আছে, আমার না, এর একটা বক্তব্য আমার না। মানে কেউ বলতেছেন কি স্যার, দেখেন যে প্রফেসর আসিফ নজরুল, ডক্টর সৈয়দা রিজওয়ানা হাসান, জনাব আদিলুর রহমান খান, তারা সবাই এক ডিপার্টমেন্ট থেকে এসেছেন, ল ডিপার্টমেন্ট। তারা অল্প একটু ছোট বড়, তারা একটা গোষ্ঠী, অ্যাটর্নি জেনারেল সহ। আবার কেউ বলতেছেন যে আপনারা যারা একদমই সিভিল সোসাইটি থেকে আসছেন, কেউ আপনাদেরকে বলতেছেন যে আপনারা যেহেতু রাস্তায় আন্দোলন করেন নাই, সেহেতু আপনাদের গায়ে আসলে এই অভ্যুত্থানের আঁচটা লাগে নাই, সেজন্য আপনারা এক পক্ষ, ছাত্ররা আবার এক পক্ষ। ডক্টর ইউনূস কোনো পক্ষ না হইতে গিয়ান এক এক সময় এক এক পক্ষ, এরকম মনে হয়। যে এইটা নিয়ে যদি একটু বলতেন যে আসলে কি এরকম মতভিন্নতা আপনাদের মধ্যে আছে কিনা, বা ইলেকশন নিয়ে ওইটা যদি একটু বলতেন। আচ্ছা, ঠিক, আমি আমার পজিশনটা করি। ইয়েস, আমি তো মাঠে ছিলাম না, কিন্তু 15 বছর আমি কি করছিলাম আমার মতো, আপনি বলেন, আমার মতো মানে কনসিস্টেন্টলি কেউ কথা বলে গেছে না, কনসিস্টেন্টলি কেউ লিখে গেছে না, এবং সেগুলি সবই রেকর্ডেড, অল ইন রেকর্ডেড। এখন আমি তো রাইফেল নিয়ে দৌড়াদৌড়ি করি নাই, বাট আমি তো যতটুকু আমার বিবেক এবং শক্তি সঞ্চয় করে যতটুকু বলার বলেছি আপনাকে। খালেদ, আপনি ভালো করে জানেন, গতবার আপনি বলেছিলেন আমাকে তো অনেক টোপ দেওয়া হয়েছিল, অনেক, আমি রিপিট করতে যাচ্ছি না। আর তারপরে আপনি চিন্তা করেন কোন পর্যায়ে গেলে আমি দাঁড়িয়ে বলেছিলাম যে সৈনিকরা তোমরা গুলি করবে না, তরুণ অফিসারদের বলছিলাম যে তোমরা কোনো অর্ডার দেবে না, বিকজ ইউ আর নট পার্ট অফ ইট। আপনি এটা মানে অন রেকর্ড এবং কোর্টের মানে সংবাদ মাধ্যমে এটা আপনি বলছেন, এবং আপনার এই বলাকে অসংখ্য জায়গায় উদ্ধৃত করা হয়েছে, অসংখ্য জায়গায় ছড়ায় দেওয়া হয়েছে, এবং এটা বলা হয়েছে সময় না। সেগুলি প্রসঙ্গে আমি আসলে মানে না, আমি যেটা বলছি, আপনি বললেন যে আমি আমার কথা বলছি, আমি বাকিদের সাফাই তো গাইতে পারবো না। আসিফ নজরুল সাহেব, তারপরে রেজওয়ানা, সবাই সবার অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব পালন করছেন, আসলে মনে হয় পালন করেছে ওই সময়। আমি তো আসিফ নজরুলকে ছাত্রদের সাথে দেখতে সবচেয়ে বেশি, রেজওয়ানাকে দেখেছি, আপাও সবচেয়ে বেশি ছিলেন, আদিলকে দেখেছি, তারপর আরো অনেক কয়েকজনকে দেখেছি। তারা তো আমার সাথে সাহসী ভূমিকা পালন করেছে, তাই না? আমি নয় একটা কোণের মধ্যে থেকে কথা বলেছি।
অনেক সময় আমি জিজ্ঞেস করতাম যে আমি গ্রে লিস্ট নাকি হোয়াইট লিস্ট নাকি রেড লিস্ট, মাঝে মাঝে রেড লিস্টে চলে যেতাম, আবার কিছুক্ষণ পর শুনতাম না আপনি গ্রেতে চলে আসছেন। গ্রে মানে হ্যাঁ ঠিক আছে, আপনি ডাকলে ডাকতে পারেন, হ্যাঁ আপনি নিজেও তো অ্যাঙ্কর ছিলেন যখন আমি অনেক ধরনের কথা বলেছি। এখন কথা হচ্ছে বাংলাদেশের ইতিহাস তো আসলে একটু এখন যেটা সুবিধা হয়েছে যে সবকিছু ডিজিটাল ফুটপ্রিন্ট অথবা প্রিন্টেড রয়ে গেছে, মানে কেউ চাইলে দেখতে পারবে, মানে আমারে আসলে সাক্ষ্য দিতে হবে না, কেউ একটু গুগল করলেও দেখতে পারবে, কেউ একটু গবেষণা করলেও দেখতে পারবে। তো সুতরাং কিন্তু আপনাদের মধ্যে মতভিন্নতা বা ওরকম গ্রুপ আছে কিনা, আপনাদের মধ্যে এরকম কেউ আছে কিনা, আপনি যদি হ্যাঁ বা নাতে জবাব দেন বিস্তারিত না বলে, তাইলেও আমি পারবো যে আপনাদের মধ্যে কেউ কি চান যে ডক্টর ইউনূসের নেতৃত্বে বা আপনারা বেশ কিছুদিন আসলে ক্ষমতা থেকে যান, বা ডক্টর ইউনূস চলে যাক, ডক্টর সালাউদ্দিন আহমেদ এসে প্রধান উপদেষ্টা হোক, উনি এসে একটা নির্বাচন করুক 3 বছর পরে দেখ, এরকম কোন একটা কিছু আছে কিনা? মানে যে গুজব আসছে সব বলে দিয়েছে এগুলো আমি ঠিকই, এগুলো গুজব আমিও শুনছি, আমি গুজব শুনি ঘরে বাইরে ভাই, আমি ঘরে আসলে শুনে আমি এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বের করে দিই। হ্যাঁ, আমি অলওয়েজ সেই সহজে একটা বলি, ওয়েট এন্ড সি টিল দ্য টাইম কামস। হ্যাঁ, ওকে, আপনি যদি এটা তো লুকানো কিছু না। হ্যাঁ, ধরেন আমি যদি মনে করেন আমার কথা বলছি, না ভাই আমি আরো কয়েক বছর থাকি তো মজাই লাগে, তাহলে আপনি একদম জানতে পারবেন হ্যাঁ হি ইজ ডুইং দিস থিং। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না যে আমি এ পর্যন্ত এমন কোনো কাজ করেছি, কোথাও কোনো কথা বলেছি উইথ শো দ্যাট, ভাই শুনেন একটা এন্ডুরেন্স আছে সবার, এটা তো মানেন, রাইট? এভরিবডি হ্যাজ অ্যান এন্ডুরেন্স, রাইট? প্রত্যেকে একটা সময় হয় যখন হি ক্যান গিভ দ্য বেস্ট। হ্যাঁ, দ্যাট বেস্ট ক্যানট কন্টিনিউ ফর লাইফ, রাইট? আমি আপনাকে শেষ পর্যন্ত এই পর্যায়ে শুধু আমার একটা কথা আপনাকে বলে রাখি, আমার বন্ধু বান্ধবেরা যারা বিভিন্ন জায়গায় মানে প্রতিষ্ঠিত বন্ধু বান্ধবেরা আমাকে বেট ধরার জন্য, বাজি ধরার জন্য আমাকে আসলে প্রলুব্ধ করতেছে যে ইলেকশন কিছুতেই মে মাসের 30 তারিখের বা মে মাসের 1 তারিখের আগে হবে না। আমি যদি বাজি ধরি তাহলে বাজি কি এরকম ধরতে পারবো যে এপ্রিলের 30 তারিখের মধ্যে ইলেকশন হবে, এরকম কি ধরতে পারবো বাজি? আচ্ছা, আমি আপনাকে বলি, প্রধান উপদেষ্টা একবার বলেছিলেন কিন্তু এপ্রিল মাসে, তাই না? রাইট। তারপরে হয়তো উনি পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা ওনারা করেন, আমি কিন্তু পলিটিক্যাল পার্টির আলোচনার মধ্যে আজ পর্যন্ত থাকি নাই। হ্যাঁ, পলিটিক্যাল পার্টির সাথে যারা আলোচনা করেন প্রধান উপদেষ্টা করছেন প্রতিনিয়ত। হ্যাঁ, এবং ওনার যে সিনসিয়ারিটি, আমি তাকে সিনসিয়ারিটির বাইরে আমি দেখিনি, একটা কথা আমি ওনার মুখ দিয়ে কখনো শুনিনি। এমনকি আমরা যে কাজ করছি, অন্তত আমি যে কাজ করছি, উনি কখনো আমাকে ডিক্টেটও করেন না যে এইটাই বা এইটা করেন, ডিলে করে করেন, আস্তে করে করো, নো, নট এট অল। হ্যাঁ, তো আমি যেটা বলার চেষ্টা করছি, এইরকম কোনো উক্তি বা এইরকম কোনো জেস্টার আমি দেখিনি। মাঝখানে তো উনি একেবারে থাকবেন না, ধনুষ পণ করে ফেলছেন। সেখানে আমরা বলছি যে আপনি যদি এভাবে চলে যান তাহলে এই দেশের মানে একটা বিশাল কেওসের মতো ফেলে দেবেন। উনি তো ভীষণ অ্যাডামেন্ট ছিলেন, উনি কিছুতেই থাকবেন না, চলেই যাবেন। চলে যাবেন, আপনারাও জানেন যেইভাবে কথাবার্তা বলেছেন। ওনার জন্য তো কোনো অসুবিধা নাই, উনি যেখানে যাবেন, উনি হি দ্য ওয়ান পারসন বাংলাদেশ শুড বি ভেরি প্রাউড অফ, আমি মনে করি যে তিনি যেখানে দাঁড়ান, হ্যাঁ, এমন কেউ নাই যে ওনার সাথে সেটা আমরাও বহুবার দেখেছি। এবং আপনার ক্ষেত্রে আমি এটা বলতে পারি, উপদেষ্টা পরিষদে এরকম সদস্য যাদের নাম আমি বললাম তাদের সবারই আসলে একই অবস্থা, মানে তাদের কোনো মানে এমন না যে, কিন্তু প্রশ্নটা হইলো যে আপনারা অনেক সময় হয় না, আপনারা হোয়াইট ম্যানস বার্ডেন অনুভব করেন কিনা, যেটা আপনারা মনে করেন না দেশের ভালোর জন্য আবার থেকে যেতে হবে। ডক্টর মোহাম্মদ, সেই হোয়াইট ম্যানস বার্ডেনটারে আমি ভয় পাই আসলে। যে শোনেন, আমি ওনার মতো, আমি এটা বলি, ওনার মতো একজন এরকম ব্যক্তিত্ব, জি, উনিকে চাইবেন যে উনি এই ব্যক্তিত্ব নিয়ে উনি এমন জায়গায় পৌঁছে যান যেখানে তো সবাই তাকে এক ধরনের ভিলেন মনে করুক? আই ডোন্ট থিংক সো। না ভিলেন মানে আপনার কি মনে হয় যে উনি এপ্রিল মাসে বেশি থাকলে বা এপ্রিল মাসে নির্বাচনটা না দিতে পারলে ভিলেন মনে করবে? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের এরকম একটা পার্সোনালিটি, তারপরেও হয়তো আমরা কেউ বলবো না উনি যা করেছেন ঠিকই করেছেন, কারণ ডক্টর সাখাওয়াত তো আর এর বাইরে ভুল করতে পারে না। আপনাদের প্রতি আমাদের আস্থা ও বিশ্বাসটা কিন্তু এই পর্যায়ে, এইটারে আপনারা অপব্যবহার করবেন কিনা, লাইক মানে এবার যেহেতু সুপিরিয়র বা। আমি আপনাকে বলি, জি, আমি আমার ব্যক্তিগত হয়ে আবার বলছি, খালেদ মহিউদ্দিন, হ্যাঁ, ইউ নো মি ফর লাস্ট 30 years, রাইট? এবং আপনি এমন না যে আপনি আমার ট্র্যাক করেন, ট্র্যাক as a very efficient and smart and educated gentleman. আমি আপনাকে আজকের থেকে না, আমি তখন থেকে বলছি যে আই রিয়েলি রিগার্ড ইউ, যে আপনি যখন সঞ্চালনা করেন, আপনি কিন্তু, আমি এখনো বলছি, এবং এটা কোনো তোষামোদী নয়, আপনার সঞ্চালনা আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড স্টাডি করে কথা বলেছেন।
আপনি পেপার থেকে কোট করেছেন, আপনি আমার বই থেকে কোট করেছেন। তো ইউ আর নট এ জাস্ট আমি আমার মতো একটা উপস্থাপন না, এটা বলেন তো আপনার কি মতামত। নো, আপনি দেখেছেন। এখন কথা হলো কি, এখন আপনি যদি মনে করেন আমার কথা, আমার কথা আমি বলতে পারি, আমি কখনো মনে করি না যে আমাকে আই ক্যান স্টিক অ্যারাউন্ড দিস চেয়ার ফর মোর এন্ড মোর এন্ড মোর এন্ড ইয়ার্স। আমার মনে যে ফেয়ার এনাফ পরিষ্কার। আমরা একদম মানে আজকে আপনার সাথে কথা বলা বা আপনার কথা শুনতে শুনতে আমরা একটু টাইম ম্যানেজমেন্ট, আপনি যদি আমাদের অনুমতি দেন আমরা একটু সময়টা একটু বাড়িয়ে নিতে পারি আর কি, কারণ আমরা একটু আপনার যদি একটু সময় থাকে কতক্ষণ আমাদের এই কয়েক মিনিট আপনি যতক্ষণ থাকে, কারণ হচ্ছে কয়েকটা প্রশ্ন করতে হবে যেগুলো শুধু আপনাকেই করা যায়। যে সম্প্রতি আমরা একটা খবর পড়তেছি, সেটা হলো যে আপনার ভাই নাকি বিএনপি থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। অনেকে বলছেন যে মানে আপনার ভাই জনাব হেমায়েত হোসেন সোহরাব সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। অনেকে বলছেন যে এটা হইলে আপনি কি আর লেভেল প্লেইং ফিল্ড করতে চাইবেন নাকি আপনি চাইবেন না? আপনি যদি এক নম্বর, প্রথম কথা হচ্ছে আমার ভাই একজন ইন্ডিভিজুয়াল, এবং সে বিএনপি তখন ছাত্র ছিল, সে ছাত্র দলে ছিল, জেলে গেছে, অনেক কিছু করেছে, পরে পারিবারিক কারণে সে অত অ্যাক্টিভ থাকে না। সে একটা ইন্ডিভিজুয়াল, সে যদি ইলেকশন করতে চায় আমি ঠেকাতে পারি? আর এমন কোনো কনস্টিটিউশন বা এমন কোনো আইন আছে যে আমি উপদেষ্টা থাকলে আমার ভাই বা আমার ব্রাদার বা আমার কাজিন বা আমার চাচা, আমার মামা পলিটিক্স করতে পারবে না বা ইলেকশন করতে পারবে না? সে ইলেকশন যদি আমার কাছে, আমি শেষ করি, তার যদি ইচ্ছা প্রকাশ করে থাকে, পার্টি তাকে কি মানে উদাউট যাচাই করে তাকে একটা বিএনপির মতো একটা পার্টি কথা নাই বার্তা নিয়ে ডোমিনেশন দিয়ে দেবে? ইজ ইট পসিবল? যে কেউ বলতে পারে যে আমি ইলেকশন করবো। নমিনেশন দিবেন যদি তারা এই ইয়া পায় যে জেনারেল সাখাওয়াত ইলেকশনের সময় বিএনপির দিকে একটু সফট থাকবেন, তাইলে হয়তো নমিনেশন দিবেন। না না, এটা না, এক কথা। 2 নম্বর কথা আমি বলি, গভর্নমেন্ট অনলি হেল্পস ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড করা, নট মাইন। ওকে, আমি না, ইভেন হোম মিনিস্টার, হোমও না। যদি ইলেকশন কমিশন যদি প্রপারলি লেভেল প্লেইং ফিল্ড করতে পারে, তাহলে গভর্নমেন্ট ক্যানট ডু এনিথিং। আপনি ভালো করে জানেন সেই ধরনের এখন ইলেকশন কমিশন যদি মনে করে ভাই গভর্নমেন্ট আমাকে করে দিবে তারপর আমি করবো, নো। অল আইন, যতগুলো আমরা আইন শক্ত করে তৈরি করেছি, এভরিথিং গোজ উইথ ইলেকশন কমিশন, এভরিথিং গোজ উইথ ইলেকশন কমিশন। আমি অনেক রেফারেন্স দিতে পারি, আমি তো এটার উপরে পিএইচডি করেছি, আপনি জানেন। অন্যান্য দেশের রেফারেন্স দিতে পারি। প্রধানমন্ত্রীকে পর্যন্ত জবাবদিহি করতে হয়েছে আপনার ইলেকশন কমিশন। না, প্রধানমন্ত্রীকে সবচেয়ে বেশি জবাবদিহি করা উচিত, কারণ প্রধানমন্ত্রী যেহেতু যত বড় চেয়ার তত বেশি জবাবদিহি করতে। ইলেকশন কমিশনে আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতেছি যে কারণ আপনি হচ্ছে যে এটার জন্য একদম আদর্শ ব্যক্তিত্ব যিনি এটা জবাব দিতে পারেন। কারণ হচ্ছে 147টি দল নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে সম্প্রতি আবেদন করেছে। এর মধ্যে অনেক দলই নাম সর্বস্ব। সরকার বা সামরিক গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতা, মানে যাদেরকে আমরা আদর করে ডিজিএফআই বলে ডাকি, বিভিন্ন সময় বিতর্কিত ব্যক্তিরাও নতুন নতুন দলের নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। সামরিক গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতা যে নতুন দল, এইটা কি গোয়েন্দা সংস্থা নিজে থেকে করতেছে নাকি তাদের সুপ্রিম বস অর্থাৎ সরকার প্রধানের ইশারা থেকে এটা আসছে? মানে ডিজিএফআই তো এখনো সরকার প্রধানের আন্ডারে, তাই না? ডিজিএফআই যদি এগুলি কোনো কিছু করে থাকে, আমরা কিন্তু এনসিপির একজন কেন্দ্রীয় নেতা বলেছেন আমরা যদি ডিজিএফআই এর একটু সাহায্য পেতাম তাহলে আমাদের অনেক ভালো হতো। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আমরা দেখতেছি যে ডিজিএফআই একটা কথা, দেন ডিজিএফআইটাকে তো ইউনূস সাহেবই চালাচ্ছেন। এই নাম সর্বস্ব দলগুলি কি ইউনূস সাহেব করতে বলতেছেন? মানে যদি ডিজিএফআই এর পিছনে। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি খালেদ, জি, আমাদের সময় কয়েকটা দল আসছিল না? আসছিল তখন, এই যে আসছিল, আপনার মনে আছে লেট ভদ্রলোকের নাম ভুলে গেছি, সাইফুর রহমান সাহেব? না, একসময় বিএনপি ছিলেন ফেরদৌস আহমেদ কুরেশি সাহেব। ফেরদৌস আহমেদ কুরেশি সাহেব, জি। দলটা কি করতে পারছেন? না, পারে নাই। ওনার কোনো স্ট্যান্ডিং হয়েছিল না। এইরকম আমাদের সময় 38টা দল নিবন্ধিত হয়েছিল, তার মধ্যে 2-4টা আসছিল এরকম শুনেছি ব্যাকগ্রাউন্ডে। আমরা কিন্তু একদম স্ট্রিক্টলি তাদেরকে নিবন্ধন করে নাই, মিনিমাম তাদের রিকোয়ারমেন্ট ছিল না। এখন আপনি মনে করেন যে 100 কতগুলো দল, আপনি কটা বললেন? 147টা, 147 দল যেই তৈরি করে থাকুক, তাকে যেই রেজিস্ট্রেশনের যে আইনটা আছে, ইলেকশন কমিশন যদি ওই আইনটাকে সঠিকভাবে দেখে, তাহলে আমি আপনাকে বলি আমার আন্দাজ যে ইউ উইল ফাইন্ড বহু দল মানে এই নিবন্ধনের ধারে কাছে যেতে পারছে না। এক
দ্বিতীয়ত ধরে নিলাম যে 75টা দল পার্টিসিপেট করছে, 300 আসন ধরে নিলাম। আমার স্টাডি আমি আপনাকে বলি, যে যত ব্যাকআপই করুক, হ্যাঁ, 4টা কি 5টা কি 6টা, হয়তো এখন তো 5টা দল হতে পারে, 5টা দলের বেশি সিট পাওয়ার মতো যোগ্য দল। আমি ষড়যন্ত্রের কথা বলি, জেনারেল সাখাওয়াত, আপনারে বলা যায় ষড়যন্ত্রের কথা বলি। আপনারা ধরেন 75টা দল এরকম নিবন্ধিত করলেন, এর মধ্যে না আমরা আচ্ছা আপনি শেষ করতে বলি, আপনি শেষ করতে আমাদের সময় 36টা দল ছিল নিবন্ধিত। আচ্ছা সরি 38, তার মধ্যে একটা পার্টিসিপেট করে নাই, 37 দল। আপনি তার রেজাল্টটা দেখেন, 4টা দল, 5টা দলের বেশি 1% ভোট তো অনেকে পায় নাই। আপনি দল করলে তো হবে না ভাই, আপনি বাংলাদেশের ভোটের দরকার নাই। তো আমি আপনার ষড়যন্ত্রটা বলি, বাজারে যেটা চলতেছে হচ্ছে ডক্টর ইউনূস এবং ডক্টর সাখাওয়াত মিলে ডিজিএফআই কে ব্যবহার করে 50টা নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিবে। তারপরে যখন ইলেকশন দেওয়ার সময় আসবে, বিএনপি কে পাশ কাটায়, জামায়াতকে পাশ কাটায়, তারা বলবে 50টির বেশি দল এখন নির্বাচন চায় না, আমরা নির্বাচন কি করে দেই। এই জন্য এই ছোট ছোট নাম সর্বস্ব দলগুলি সৃষ্টি করা হয়েছে। আমি এটা এই নতুন শুনলাম যে আই বিকাম দ্যাট পাওয়ারফুল, আমি দল খাড়া করতে পারি। হ্যাঁ, আমি ভাই ডিজিএফআই দিয়ে সেটাই বললাম, আই এম দ্যাট পাওয়ারফুল যে ডিজিএফআই, আমি বলবো ডিজিএফআই ঝাঁপিয়ে পড়বে। হ্যাঁ, আমি কোথাকার কোন সোলজার কবে রিটায়ার করেছে, আজ থেকে কত বছর আগে, ডিজিএফআই তে যারা আছে তাদেরকে হার্ডলি আই নো। হ্যাঁ, আর তারা কেন আমার কথা কেন শুনতে হবে বলেন ভাই? আমি খুব আনন্দিত হলাম, আপনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি যে আমাকে এত লার্জার দেন লাইফ মনে করলেন। এই জন্য আমি ভাই আপনাকে ধরেন না, কারণ হচ্ছে আমি কারণটা বললে আপনি বুঝবেন। কিছু কিছু ক্ষেত্রে আমার ধারণা, কারণ ক্যাবিনেট দেখে আমি বুঝতে পারি কিছু কিছু ক্ষেত্রে ডক্টর ইউনূস আপনার পরামর্শ নিয়ে থাকেন।